তাদের ভোটের অধিকার শুধু নয়, ভোটের অধিকারের পাশাপাশি প্রায় সকল অধিকার থেকেই তারা বঞ্চিত ছিল, অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 2024 সালের জুলাইয়ের প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আজকে বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি জুলাই আন্দোলনে এবং ফেসিবাদী আমলের 15.5 বৎসরে যাদের সীমাহীন ত্যাগ তিতিক্ষা, যাদের আত্মদান, যাদের ত্যাগ আজকে এই 12 ফেব্রুয়ারিটাই জাতিকে উপহার দিয়েছে, আমি প্রথমে শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। যারা অন্যায়ের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আসলে তাদের বুক চিতিয়ে লড়াইয়ের ফসল হচ্ছে আজকের 12 তারিখ। যদি তারা সেদিন বুক চিতিয়ে লড়াই না করতেন, জীবন না দিতেন, আহত, পঙ্গুত্ব বরণ না করতেন, তাহলে এই 12 তারিখ আমাদের কাছে ধরা দেওয়ার কথা ছিল না। সবচেয়ে বড় কথা হলো, তিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, তার মহাপরিকল্পনা থাকে এবং সেই মহাপরিকল্পনা অনুযায়ী দুনিয়ার সমস্ত সৃষ্টি পরিচালিত হয়। আমরা মানবজাতি তার বাইরে নই। এই জন্য আমরা কেউ যেটা কল্পনা করতে পারিনি যে 24 সালে এই ধরনের একটা ঘটনা ঘটবে, সেটাই বাস্তবে রূপ নিয়েছে। 7 জানুয়ারি নির্বাচন যখন হয়, তখন আমার মতো আমরা অনেকেই বিভিন্ন দলের যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন তারা জেলে ছিলেন, আমিও জেলে ছিলাম। জেলের ভিতরে আমি আমার অপরাপর রাজনৈতিক বন্ধুদের মানসিক অবস্থা আমি প্রত্যক্ষ করেছি। কেউ কল্পনাও করেননি, স্বপ্নেও দেখেননি যে মাত্র 6 মাসের মাথায়, 7 মাসের মাথায় এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। বরঞ্চ অনেকেই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিলেন। সেই অবস্থা থেকে উত্তরণ করে আল্লাহ তাআলা আজকে এখানে নিয়ে এসেছেন। এই জাতি, আমরা বিশ্বাস করি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটাকে সম্মান করে। যারা সম্মান করবে তারা কৃতজ্ঞ হবে, যারা সম্মান করবে না তারা স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ হবেন। কারণ এত বড় একটা বিপদ থেকে, সংকট থেকে জাতিকে আল্লাহ তাআলা যাদের উসিলায় বের করে দিয়েছেন, তারা বয়স কত, অভিজ্ঞতা কি, এটা বড় কথা না। তারা আমাদের সেনাপতি ছিল, যোদ্ধা ছিল, বীর ছিল। সেই বীরদের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে। আমরা চেষ্টা করেছি সেই বীরদেরকে বুকে শ্রদ্ধার সাথে ধারণ করে, যারা শহীদ, যারা বেঁচে আছে, আমাদের সামগ্রিক পরিকল্পনা এবং স্বপ্নকে সাজানোর জন্য। আমরা এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আমাদের পলিসি পেপার রিলিজ করেছি একটা সামিটের মাধ্যমে। আবার আমরা নির্বাচনের ইশতেহারও ঘোষণা করেছি আরেকটা সামিটের মাধ্যমে। এইভাবে আমরা সমাজের সাথে সংযোগ রক্ষা করেই আমাদের এই নির্বাচনী কৌশল আমরা নির্ধারণ করেছিলাম। আমরা জাতিকে বলেছিলাম যে আমরা এমন কোনো আশ্বাস দেব না যেটা আসলে নিজেরাই বিশ্বাস করি না। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া, আমরা এটাকে নৈতিক একটা স্খলন বা অপরাধ বলে মনে করি। আমরা যা পারবো সম্ভাব্য বিষয়গুলাই জাতির সামনে উপস্থাপন করেছি। আমি আজকে এই নির্বাচনের প্রথম ভাগেই আমার ভোটটি এখানে মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে আমি প্রদান করেছি। আমি তখন স্বাভাবিক অবস্থা সেখানে বিরাজমান দেখেছি এবং ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়। এরপরে আমি ক্রমান্বয়ে অনেকগুলা সেন্টার আমি দেখার চেষ্টা করেছি। আমি যেখানে যেখানে গিয়েছি 2-1টা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোতে ভোটার টার্নওভার ছিল খুবই সন্তুষ্টজনক। 2টা সেন্টারে শুধু আমার কাছে মনে হয়েছে যে এখানে টার্নওভারটা কম। যদি পরিবেশ পরিস্থিতির কথা বলেন, তাহলে এই আসন দিয়ে আমরা শুরু করতে পারি। স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায়, যেখানে এই আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোট রয়েছে, 26,000-এর ঊর্ধ্বে ভোট এখানে রয়েছে একটা শুধু ভবনে। তো সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন
তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন। এমনকি সেখানে আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবেও নাজেহাল করেন। আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে। এর আগে আমি একবার গিয়ে এসেছি। তা আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি তখন তাকে বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে, এটা আপনারা নিশ্চিত করবেন। ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা চাই ভোটটা শান্তিপূর্ণ হোক, প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো ভোটটা দিয়ে যাক, ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয়। এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছেন। যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বড়ুরা, সেখানে বেশ কতগুলা সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, যা গুরুতর নয়। যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না। এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তাদের আমরা সহযোগিতা চাইতে পারি, কমপ্লেইন দিতে পারি। কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছিল। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা অবমুক্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না এবং 15.5 বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে, বলে যে আমি খুব এক্সাইটেড, আমি খুব উৎফুল্ল, আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি। মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমরা মনে করি না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করব, আমার কথাটা আমি বলবো, অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয় এবং তার কথা তাকে বলতে দিতে হবে। আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এখানে যদি জোরজবরদস্তি করা হয় তাহলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয়। আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না। ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে, তারপরে ভোলার লালমোহনে। এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে, আরও হয়তো থাকতে পারে, আরও খবর নিয়ে আমাদেরকে জানতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে না, বাংলাদেশের একটা ভোট কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য না, সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর। তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফাস্ট মুভ করেছেন সব জায়গায় এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার। তো যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে ইনশাআল্লাহ, ভালো একটা নির্বাচন পাবে এবং ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে, যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে, যে সরকার হবে জনগণের সরকার। আর জাল জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না। আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল ব্যক্তি পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেইটাই আমরা আশা করি। এই পথে সাংবাদিক বন্ধুগণ, গোটা নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন। আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারিনি, চেষ্টা করেছি, কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না। কিন্তু আমরা আপনারা এখানে কোনো ডিভিশন নাই, আমরা সবাই 18 কোটি মানুষের অংশ। আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আমার পেশা আমার চলবে, আপনার পেশা আপনার চলবে। কিন্তু দেশ যদি ভালো না থাকে কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না এবং তখন বলতে হবে দেশটি কি আমার
আর যদি ভালো চলে তাইলে গর্ব করে বলতে পারবো এই দেশটিই আমার। এমন একটি দেশই আমরা চেয়েছিলাম। তো যে দেশটি আমরা গড়তে পারিনি এই 54 বছরে, আল্লাহ তাআলা এই দেশটি যেন আগামী 5 বছরে গড়ার অন্তত ভিত রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন। মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। আপাতত এতটুকু। এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো। ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হব এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করি দিতে পারবো। তো আমরা আবারও আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আপাতত আজকের ব্রিফিং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্লিজ। হ্যাঁ, আমরা জানার সাথে সাথেই আমাদের সিনিয়র সহকর্মীকে সেখানে পাঠিয়েছিলাম। ওনাকে হয়তো আপনারা অনেকে চিনেন। উনি আমাদের অত্যন্ত মজবুত একজন ক্যান্ডিডেট ছিলেন ঢাকা 13-তে। আমরা যেহেতু একটা নির্বাচনী ওয়াক্ফ করেছি, আন্ডারস্ট্যান্ডিং এর কারণে সেটা স্যাক্রিফাইস করে তিনি স্যাক্রিফাইস করেছেন। খুব ভালো পজিশন সেখানে ছিল। মোবারক হোসেন সাহেব তিনি সেখানে গিয়েছিলেন এবং আমরা যতটা শুনেছিলাম বিষয়টা অতটা না বলেই আমাদের কাছে বাস্তবে মনে হয়েছে। আর আমরা ছোটখাটো বিষয়কে ওভারলুক করছি। আমরা চাচ্ছি দিন শেষে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে যাক। একটা একটা করে শেষ করি। ভোটার টার্নওভারের যে বিষয়টা, সেটা আসলে এখন তো আলহামদুলিল্লাহ সিজনটা খুব ভালো। সাধারণত সিজন যখন গরমের হয় মানুষ সকাল এবং বিকাল 2 বেলা ভোটের জন্য হাজির হয়, গরমটা অ্যাভয়েড করে। তো এখানে ইউনিফর্ম একটা ওয়েদার থাকার কারণে মানুষ এইভাবে আসছে। আমরা আশাবাদী এখনো সময় যেটা হাতে আছে হয়তো একটা ভালো টার্নওভার হবে ইনশাআল্লাহ। তবে সকালের দিকে আমি যেটা লক্ষ্য করেছি সেখানে মূলত ইয়াং জেনারেশন এবং মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনারাও সবাই ইয়াং, আমিও ইয়াং। আপনি সারা বাংলাদেশ ঘুরেছেন, সারা বাংলাদেশ থেকে খবর আপনার কাছে আসছে, আপনার কনফিডেন্সটা কি? আলহামদুলিল্লাহ, আমি কোনো সংখ্যা বলবো না। আমি যদি সংখ্যা বলি তাইলে ভোটারের কোনো অধিকার থাকে না। কারণ ভোটাররা এখনো ভোট দিচ্ছে, দেওয়া শেষ করে নাই। আর আমি বলে দিলাম যে আমি 300 আসনে বিজয় লাভ করব, এটা ভোটারদের স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ বলে মনে করি। আমরা আমাদের প্রিয় জনগণের উপর গভীর আস্থা রাখি, যথেষ্ট আস্থা রাখি। আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই কথাটা আমি এখনই বলতে চাচ্ছি না। আমি চাই যে ভোটিং আওয়ারটা শেষ হোক, তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বললে বলবো। তবে স্বাভাবিকভাবেই সারা দেশের যে খবর আমরা পাচ্ছি, জনগণ নতুন কোনো ফেসিবাদকে ওয়েলকাম করবে না ইনশাআল্লাহ। সেই ফেসিবাদ যে দিক থেকেই আসুক এটা ওয়েলকাম হবে না। টাঙ্গাইলে একটা আসনে প্রিজাইডিং অফিসার আমরা দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে সে সই করে এবং সে সামনে ভোটারকে বসিয়ে সিল দিয়ে দিচ্ছে এবং বলছে আপনার ভোট হয়ে আপনি চলে যান। সেরকম আমরা ঢাকার একটা আসনেও শুনেছি আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। হ্যাঁ, আচ্ছা, ওইটা ওই যে বললাম বুলাট লালমোহন এই জায়গায় একটু হয়েছে। না, এর চাইতেও জঘন্য ভূমিকা আর একটা খবর আমাদের ঢাকায় আছে, সেটা আমি 100% কনফার্ম না হয়ে বলতে চাচ্ছি না। যে স্বয়ং প্রিসাইডিং অফিসার তার রুমে নিয়ে গেছেন একটা বই এবং সেখানে কিছু লোককে ঢুকাইয়া উনি সিল মারা শুরু করেছেন। আমরা এটা কনফার্ম না হয়ে এইভাবে বলতে চাচ্ছি না। আমরা এটা আবার ফার্দার একটু কাউন্টার চেক করতে চাচ্ছি। অনেক ভিডিওতে দেখলাম যে একই রকম অভিযোগ আপনাদের বিপক্ষেও আছে, যে একই সাথে দুজন পোলিং এজেন্ট একটা রুমে, যেখানে একজন থাকার কথা প্রত্যেকটা দল। আমরা ক্যামেরাও দেখলাম, ভিডিওতে দেখলাম 2 জন আছে। অনেক জায়গায় দেখলাম যে প্রথম পক্ষের ভোট একজনের দেওয়ার কথা, নিজে যে দিবে সেই সেখানে 2-3 জন দিচ্ছে। এই অভিযোগগুলো তো আপনাদের পক্ষেও আসছে। এগুলা দেখেন স্পোরাডিক কমপ্লেন, এগুলা কোনো সিস্টেমেটিক কমপ্লেন না। 2-1টা জায়গায় তার ব্যতিক্রম হতেই পারে। এজেন্ট একজনের জায়গায় 2 জন গেলে এটা বড় কোনো অপরাধ না, কিন্তু এজেন্ট যদি নিজে কাউকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয় তাহলে এটা অপরাধ। আর 2 নম্বর হলো সেখানে তো একজন প্রিজাইডিং অফিসার আছেন, তিনি বিষয়টা দেখবেন। যদি কারো না থাকে, সে যদি গিয়ে দেয়, এমনও হইতে পারে যে একজন শিফটিংয়ে যাবে আর একজন গিয়ে পৌঁছে গেছে, এটাকে যদি কেউ 2 জন কাউন্ট করে সাথে সাথে, এখন তো ক্যামেরা সবার হাতে, তাই না, সাথে সাথে ছেড়ে দিল যে এই দেখেন 2 জন এজেন্ট একসাথে আছে, একজন গেছে রিলিভার হিসেবে আর একজনকে রিলিভিং করতে, সেখানে দিয়ে দিল, এরকম হতে পারে। আই ডোন্ট নো, স্পেসিফিক কেস হইলে আমি চেক করে দেখতে পারি যে কোথায় কি হয়েছে। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু
সুষ্ঠু তো 100% আপনি কোনোদিনই হয় নাই, এবারও হবে এটা আমি মনে করি না। তবে যতটুকু হয়েছে মোরলেস এখন পর্যন্ত কোনো বড় ভায়োলেন্স হয় না এটা বলা যায়। বহু জায়গায় আমাদের লোকেরা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে শুনেছিলাম যে হাতিয়ায়, নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসুদের ছোট ভাইকে খুন করা হয়েছে। পরে আমরা সাথে সাথে এটা চেক করে দেখলাম যে ঘটনা সঠিক নয়, মারামারি হয়েছে কিন্তু কেউ সেখানে খুন হয়নি। কারণ আমির উনি যেটা বললেন, আমরা আপনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন এখানে দুইজন, একটা কেন্দ্রে দুইজনের দানের শেষে পোলিং এজেন্ট আমরাও দেখেছি, এটা ভিন্ন কথা। আমার প্রশ্ন হচ্ছে জনগণ যেভাবে আসতেছে ভোট দিতে, ভোটের যে সময়টা, এই সময়টা আমাদের যেটা মনে হচ্ছে সময় শেষ হওয়ার 15 বছর কিছু ভোটার আসতে পারে। সেক্ষেত্রে যদি সময় শেষ হওয়ার পরও ভোটার আসে তখন আপনাদের এই বিষয়গুলো দাবি আছে না, সেটা তো দেখবে নির্বাচন কমিশন। আর এই দাবি কতটা সঙ্গত হবে, আমরা কিন্তু অসঙ্গত কোনো দাবির পক্ষে নাই। ভোট যদি 10টাও আসে, ওই 10টার মধ্যে কি হলো সেটাই বড় কথা। আমাদের দেশে ডেমোক্রেসিতে এই ধরনের কোনো কথা নাই যে এত % ভোট কাস্ট না হলে এটা ক্রেডিবল ইলেকশন হবে না। ভোট যাই কাস্ট হবে সেটা যেন সুষ্ঠু ভোট হয়, সঠিক ভোট হয়, ওইটাই আমরা চাচ্ছি। কারণ ভোটারকে জোর করে কেউ আনতে পারবে না। ভোটার আসবে তার স্বপ্রণোদিত হয়ে। এখন কোনো ভোটার যদি কোনো কারণে না আসে সেটা ভিন্ন কথা। না, উপস্থিতি যেভাবে বাড়ছে, আমরা যে একটু আগে একটা কেন্দ্রে গেছিলাম, প্রচুর উপস্থিতি। না আছে, এটা হবে না, এটা একটা কথা আছে, লাইনে যদি একজন দাঁড়ায় যায় তার ভোট নিতে হবে। সে লাইন রাস্তায় চলে গেলেও নিতে হবে, কারণ সে তো এসে দাঁড়িয়েছে, আপনি দিতে পারেন নাই তাকে এভিনিউ, এই জন্য সে ভোট দিতে পারে নাই, কিন্তু সে এসে দাঁড়িয়ে গেছে, ওকে, তাকে দিতে হবে। ইলেকশন কমিশনার একজন কনফার্ম করেছে যে 4:30-তে যারাই থাকবে ভোটের জন্য দাঁড়ানো তাদের সবার ভোট নেওয়া হবে, এনশিওর করতে হবে। নেওয়া হবে। এটা হইলো মানে নৈতিক বাধ্যবাধকতা এবং আইনগত বাধ্যবাধকতা, নির্বাচন কমিশনে কনফার্ম এটা করতে হবে। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আছি, সবাই মিলে দেশ গড়বো।